হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ার অ্যান্ড স্ক্রিপ্ট। আজকের তো এটা ফার্স্ট এপিসোড বটেই। কালকে জেনারেলি আমি যেরকম ভিডিও দিই সেরকম ভিডিও খুব একটা দিতে পারিনি, যে অনেকগুলো খবর নিয়ে শুধুমাত্র জিকসনের খবরটাই দেওয়া গেছিল এবং সারাদিন শুধুমাত্র চর্চায় জিকসনের আশাটাই রয়েছিল। তো আজকে এই এপিসোডে আমি বেশ কয়েকটা কিন্তু টুকরো খবর নিয়ে কথাবার্তা বলবো। বেশ কয়েকটা মানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দু তরফের বেশ কিছু স্নায়ু টানাপোড়েন চলছে মাঠের বাইরে, একদম চলছে। তোমরা আজকে এপিসোডের শেষে তোমরা একদম নিশ্চিত হয়ে যাবে যে একটা স্নায়ু টানাপোড়েন চলছে বিভিন্ন বিষয়ে, এবং এটা চলবে, এটা চলে জেনারেলি। মরশুম শুরু, এটাই তার প্রমাণ। ফার্স্টে যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে জিকসন সিং। দেখো, জিকসন সিং শহরে পা রাখে। ওই ইন্ডিগো, যেটা বলেছিলাম যে ইন্ডিগো, আচ্ছা কাকে কাকে উত্তর দিচ্ছিলাম আর কি। যাই হোক, তো ইন্ডিগো বিমানে ভোরবেলা একদম ভোরবেলা 4টে নাগাদ ল্যান্ড করেন, এবং ল্যান্ড করার পর, এবং আমি বলে দিই পুরো ব্যাপারটা, তার সঙ্গে ফিজিও, কেরালার ফিজিও অরিত্র নাগ, সেও তার পার্সোনাল কারণে ভারতবর্ষে আসেন। তিনি আবার যোগ দেবেন কেরালা ব্লাস্টার্সে। তো অরিত্র নাগ, জিকসন এরা কলকাতায় আসে। তো যাই হোক, ঘটনা যেটা হচ্ছে, জিকসনকে যাদের নিতে আসার কথা ছিল জিকসনকে, তো তারা প্রথমে সেই গাড়িটা এয়ারপোর্টের গেটে এসে দাঁড়ায়, এবং গেটে এসে দাঁড়ানোর পর সে ড্রাইভার মনে করে যে অনেক লোক আছে, মবড হয়ে যাবে জিকসন। তো জিকসনকে ফোন করে সে বেরিয়ে যায়। তো জিকসন বলে যে, জিকসন তখন আলোচনা করে যে এই যে সর্বনাশ করেছে অনেক লোক নাকি। তো ড্রাইভার অতটা বুঝতে পারেনি অনেক লোকের মানে অনেক লোক হয়, অত লোক ছিল না, খুবই কম কয়েকজন ছিলেন সাংবাদিক বন্ধু এবং হয়তো সাপোর্টার, এরা ছিলেন, খুব কমই ছিলেন, খুব বেশি ছিলেন না। যাদের ভিডিও দেখেছে তারাই ছিলেন। তাও আর কি ড্রাইভার বুঝতে পারেনি। আবার ঘুরে এসে আবার কি বলবো, এয়ারপোর্টে যারা জানো, দমদম এয়ারপোর্টে যারা জানো, আবার গিয়ে পার্কিং লটে দাঁড়ায় এবং তারপরে আবার এসে তাকে নিয়ে যায়। তো সেইখানে কিছুটা সময় নষ্ট হয়, যদিও শেষ মুহূর্তে জিকসন আর অ্যাভয়েড করেননি কাউকে। কি কথা বলেছেন তা সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। সেরকম কোনো কথাবার্তা বলেননি, একটু হাসি শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং তারপর তিনি হোটেলে চলে যান, টিম হোটেলে চলে যান। এটা বুঝতেই পারছো যে ইস্ট বেঙ্গলের, এবং তারপরে ইস্ট বেঙ্গলের জন্য যে মেডিকেল রিপোর্ট দেওয়ার, সেই মেডিকেল রিপোর্টের দিকে দিনভর তার কাটে, এবং আপাতত তার মেডিকেল ডান। হয়তো রিপোর্ট আজকেই চলে আসবে। এখন জিকসন সিংকে তোমরা আজকে ইস্ট বেঙ্গলের যে খেলাটা আছে সেইখানে কি দেখতে পাবে, সেটা একটা প্রশ্ন, যে সেখানে কি তিনি খেলা দেখতে আসবেন। তাহলে সেটাই কিন্তু একটা দর্শকদের সঙ্গে তার ফার্স্ট ইন্টারাকশন হতে পারে, এবং মেডিকেল রিপোর্ট এসে যাওয়ার পরেই তৎক্ষণাৎ তিনি কুয়াদ্রাতকে জয়েন করবেন প্র্যাকটিসে, এইটা আমার ধারণা। তার তো পোস্ট আসবেই, এটা কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে আসবে না ইস্ট বেঙ্গলের তরফ থেকে, সেগুলো হয়তো সবই আসবে আস্তে আস্তে। কিন্তু জিকসন সিং এর তোমরা যদি খেল নাওয়ের আশিস নেগির ওই লাইভটা দেখো আফটার জিকসন সিং সাইন, তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি যে কটা ভিডিও করছিলাম সেইটার সঙ্গে কিরকম মিল আছে। যেমন আশিস নেগি বলছিল না, যে যারা বলছিলেন যে একদম পেন অ্যান্ড পেপার হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু খুব একটা ঠিক ছিলেন না, কারণ আসল কাজটা বাকি ছিল। পার্সোনাল টার্ম এগ্রি করার পর ফেলে রেখে দেওয়াতে মোহনবাগান জয়েন করে যায় ওই বিডিং রেসটায় অংশগ্রহণ করতে, যে একটু টাকাটা বাড়িয়ে দেওয়া। তোমরা সবাই আইপিএল এর নিলাম দেখেছো, তো অন্যদের টাকাটা একটু যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানে এটা একটা স্ট্র্যাটেজি, এটা নিলামের স্ট্র্যাটেজি জেনারেলি, যেটা কেরালা ব্লাস্টার্সের পরে আর কি মোহনবাগান করেছে, এবং 3টে দলই লাভবান হয়েছে এতে। যেমন প্রথমত তো ফুটবলে মানে মোহনবাগান এটা পার্টিসিপেট করছে, যদি সেই তার রেঞ্জের অঙ্কের মধ্যে জিকসনকে পেয়ে যায় তাহলে জিকসনকে নিয়ে নেবে, আর যদি না হয় সেটা বিপক্ষ দলের একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল, সেইখানে মানে তারা অন্য প্লেয়ারের দিকে ঝাঁপাতে একটুখানি সমস্যায় পড়বে, যেটা সেম জিনিসটা হয়তো অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে মোহনবাগান মুম্বাই এরা করে থাকে, জেনারেলি এরা করে থাকে এটা এই জায়গাটা।
তা যাদের হাতে টাকা পয়সা বেশি আছে তারা এই জিনিসটা করে, একটু রেজ করে। এতে ফুটবলারের এই ক্লাবগুলো যেমন লাভ হয়, ফুটবলে ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে মোহনবাগানের একটা লাভ হলো যে মোহনবাগান ইনভেস্ট করছে, ইস্ট বেঙ্গল ইনভেস্ট করতে হলো। কেরালা ব্লাস্টার্সের লাভ হলো, কেরালা ব্লাস্টার্সটা ভালো অ্যামাউন্ট পেয়ে গেল, কারণ এর পরের বছর সেই অ্যামাউন্টটা পেতো না। এবং তারপরে ইস্ট বেঙ্গলের তো অবশ্যইভাবে সবচেয়ে বেশি লাভ হলো জিকসনকে সে পেয়ে গেল। তো এই পুরো ব্যাপারটাতে একটা লাভজনক পরিস্থিতি, কিন্তু ওই প্রাথমিকভাবে যে 1,40,00,000 টাকা রাখা হয়েছিল এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে দর কষাকষিতে সেটা 1,80,000, পুরোপুরি ভুল বলছি, আই এম সরি, এখানে কেটে দিন আগেরটা, যদি আমি ভিডিও এডিট করি না। 1,80,00,000, হ্যাঁ 1,40,00,000 প্রাথমিকভাবে রাখা হয়েছিল ট্রান্সফার ফি, তারপরে 1,80,00,000 ইস্ট বেঙ্গলকে অফার করা হয়েছিল, ইস্ট বেঙ্গল সেটা রাজি হয়, কিন্তু পার্সোনাল টার্ম ফেলে রেখে দিয়েছিলাম। আমি বারবার সকালবেলার ভিডিওটায় ওইটাই বলছিলাম তার আগের দিনের, যে পার্সোনাল টার্ম ফেলে না রেখে নেগোশিয়েট করে, মানে এইটাই দেবো তো বলে টাকাটা দিয়ে তুমি রেজিস্ট্রেশনে নিয়ে নাও, ওকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন, সেটাই পরবর্তীকালে করলো ইস্ট বেঙ্গল। কিন্তু ততক্ষণে রেসে চলে এসছে মোহনবাগান, সেটা বাড়তে বাড়তে চলে গেল 3,20,00,000 টাকায়। সো ইটস এ রেকর্ড ট্রান্সফার ফি কারেন্টলি রাইট নাও। এখন বাকি যে ঘটনাটা ঘটছে জিকসন সিং বাদ দিয়ে, জিকসন সিং চলে এসছে, জিকসন সিং এরটা বলে দিলাম। আনোয়ার নিয়ে এই এপিসোডে আমি একটা কথা খরচা করব না, মেবি যদি কোনোদিন লাইভে আসি আজকে আর কালকে সেটা নিয়ে বলবো। ইন্ডিয়ান কোচ নিয়ে যেটা বলেছিলাম আমি কয়েকদিন আগের লাইভে, পরশু দিনের লাইভে, যে উইকেন্ডে আলোচনা করব, তো উইকেন্ডে আলোচনা করব, আমিও একটা পেয়ে যাবো। তোমরা এর মধ্যে খুচরো খাচরা অনেক পোস্ট বা ভিডিও দেখতে পারবে বিভিন্ন জায়গা থেকে। তো আমি শনিবারের দিন, আমি অনেকদিন আগে বলেছি শনিবারের দিন আলোচনা করব লাইভে। এবার চলে আসছি গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্টের কিন্তু সাইন হয়ে গেল আলটিমেটলি মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট এগ্রি করলো শর্ট টার্ম, খুব সম্ভবত 1 বছরের জন্য আপাতত, সবুজ বেরুনে গ্রেগ স্টুয়ার্ট। এর ইনক্লুশনটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যে গ্রেগ স্টুয়ার্ট কি আলাদা কোনো একটা স্কেল আপ করতে পারবে মোহনবাগানের এই স্কোয়াডকে, বর্তমান যে স্কোয়াডটা রয়েছে সেখানে। গ্রেগ স্টুয়ার্ট কি হুগো বুমোস বা কাউকো এদের কাকে রিপ্লেস করতে পারে, বা তাকে কিভাবে মলিনা কাজে লাগাবেন, এই পুরো ব্যাপারটা তোমরা কমেন্টে প্লিজ জানাও, একটু আলোচনা করো, দেখি আমিও দেখবো। ইন্টারেস্টিং কমেন্ট হলে সেইটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো, সেই তার কমেন্টটা তুলে। গ্রেগ স্টুয়ার্ট আমাকে যদি জিজ্ঞেস করো, গ্রেগ স্টুয়ার্ট খুবই ভালো অপশান একটা, কারণ খুবই ভালো অপশান, মানে তিনি পাস বাড়াতে পারেন, তিনি অ্যাসিস্ট করতে পারেন, তিনি নিজে গোল করতে পারেন, এবং স্কিল অনুযায়ী খুব বেশি। হয়তো তোমরা এজ নিয়ে কথা বলবে, তো দেখো একদম প্রাইম এজের প্লেয়ার তো খুব বেশি তোমরা পাবে না, যদিও মোহনবাগান দেখেছিল, মেবি মোহনবাগান আরও একটা বিদেশির দিকে তাকিয়ে থাকলেও থাকতে পারে। স্কোয়াড কমপ্লিট মোহনবাগানের স্কোয়াড কমপ্লিট, ফরেনারদের কথা বলছি, ইন্ডিয়ান প্লেয়ার নেওয়া বাকি আছে, কিন্তু হতে পারে একটা অ্যাডিশনাল, এটা জাস্ট হতে পারে জায়গায় রয়েছে, যখন কনফার্ম বা আরেকটু ভালো কিছু দিকে এগোবে তো আমি বলবো আরও একটি বিদেশি নিতে পারে মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট হয়ে গেল। এরপর চলে আসছি ডিয়ামান্টাকস। আজকে ফ্রাইডে, ডিয়ামান্টাকস গট হিজ ভিসা। এইবার টিকিট পাওয়া এবং ভারতবর্ষে চলে আসা, কুয়াদ্রাতকে জয়েন করা, সময়ের অপেক্ষা। ডিয়ামান্টাকস ফ্রাইডে হি হ্যাজ গট হিজ ভিসা, ঠিক আছে, চলে আসছে ডিয়ামান্টাকস। দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের এই বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে টানাটানি চলছে, সেটা টানাটানি চলেনি একদম। সৌরভ গাঙ্গুলি পুরো ভারতবর্ষের গর্ব, পুরো বাংলার গর্ব। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই যে তাকে সম্মানিত করবে এতে কোনো সন্দেহ নেই। মোহনবাগানের ভারতরত্ন, ইস্টবেঙ্গলের ভারত গৌরব দুটোই পাচ্ছেন তিনি। মোহনবাগানের ভারতরত্ন, মোহনবাগান রত্ন আর ইস্টবেঙ্গলের ভারত গৌরব দুটোই তিনি পাচ্ছেন। এই যে ভুল বলছি এটা নিয়ে আবার অনেকে সমালোচনা করেন, কিন্তু এটাও দেখবেন যে আমি কিন্তু কাট করি না, এটা হচ্ছে বলতে গিয়ে ভুল হয়ে যায় অনেক সময়। আবার লাইভে মানে ভিডিওতে আমি কারেকশান করে দিই। মোহনবাগান রত্ন এবং ভারত গৌরব ইস্টবেঙ্গলের দুটোই কিন্তু পাচ্ছেন এই বছর সৌরভ গাঙ্গুলি ক্রীড়া প্রশাসক, ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল ক্রীড়া প্রশাসক, তাকে যে সবাই সম্বর্ধনা দেবে এতে কোনো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই স্নায়ু যুদ্ধটা চলছে, যে আজকেই মোহনবাগান অ্যানাউন্স করার পরেই ইস্টবেঙ্গল অ্যানাউন্স করলো যে আমরা কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছি, এটা পরে আবার বলবেন না, এরকম একটা ব্যাপার। তো এই স্নায়ু যুদ্ধটা চলছে।
চলছে এটা নিয়ে কিন্তু আপনি কথা বুঝতে পারবেন। আনোয়ার আলী নিয়ে যদি আপনি মিতুদা বা দেবাশিস দাকে জিজ্ঞেস করেন তাহলেই বুঝতে পারবেন, বা যে কোনো প্রসঙ্গে যদি আপনি এখন জিজ্ঞেস করেন বুঝতে পারবেন একটা স্নায়ু যুদ্ধ চলছে দুজনের মধ্যে, এবং সমর্থকদের মধ্যেও চলছে, এবং এইটা কিন্তু একটা বাজ তৈরি করে, এতে কোনো আপত্তি নেই, বাজ একটা এটা তৈরি করে। তো মোটামুটি আমি যেরকম ভেবেছিলাম সবকটা টপিকই কভার করে নিয়েছি। এই এপিসোডে আর কিছু বলার নেই। তোমরা আর কিছু যদি জানতে চাও তোমরা একটুখানি লিখে পাঠাতে পারো কমেন্টে, আমি পরবর্তীকালে সেটা জেনে নিয়ে, সব তো আমি জানি না, মানে অর্ধেকই জানি না, অর্ধেকের ওপরই জিনিসপত্র জানা থাকে না। তো যাই হোক, আমি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তখনকার মতো টাটা।